1000 কোটি টাকা অনেক। আমাদের মতো দেশে আমাদের জিডিপি প্রায় 2 থেকে 2.5% আমরা এখানে ব্যয় করি। তাহলে প্রচুর টাকা। আমাদের মতো দেশে যেখানে আমাদের উন্নয়নের অন্যান্য জায়গায় কিন্তু আমাদের আরো অর্থ দরকার, আমাদের অবকাঠামোগত অর্থ উন্নয়ন দরকার, আমাদের সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য সকল ক্ষেত্রে কিন্তু আমাদের টাকা ব্যয় করতে হবে। সেই টাকা ব্যয় করতে গিয়ে যদি আমরা শুধুমাত্র এই জলবায়ু পরিবর্তনের জন্য এরকম 1000 কোটি টাকা প্রত্যেক বছর যদি আমাদের বিভিন্ন প্রজেক্টে ব্যয় করতে হয়, তাহলে তো এটা আমাদের জন্য, আমাদের এরকম যেখানে অর্থের প্রয়োজন, সেটা অবশ্যই আমাদের সরকারের জন্য একটা প্রচন্ড রকমের চ্যালেঞ্জ। এবং আরেকটা মানে ভয়ঙ্কর তথ্য, ভয়ঙ্কর বলতে আমরা মাশাআল্লাহ যে খুব সক্ষমতার সঙ্গে আমরা করতে পারছি, এই যে 1000 কোটি টাকা বা প্রত্যেক বছর যে টাকাটা লাগে, এটা 77 থেকে 78 ভাগ বাংলাদেশ সরকার নিজের টাকা থেকে ব্যয় করে। তার মানে মাত্র 22 থেকে 23 ভাগ টাকা আমরা বিদেশি আমাদের এই বন্ধু উন্নয়ন সহযোগী যারা আছে তাদের কাছ থেকে পাই। কিন্তু এটি হলো, আমরা যদি বৈশ্বিক প্রেক্ষাপটটা দেখি, বৈশ্বিক প্রেক্ষাপটটা দেখলে আজকে আমাদের এই যে এই সমস্যার মধ্যে পড়তে হয়েছে, এগুলোর অনেকগুলোর কারণই আমাদের তৈরি করা। এই যে বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে, এগুলোর জন্য যারা আজকে উন্নত বিশ্ব, যারা আজকে উন্নত দেশ হিসাবে দাবি করে, তাদের যে কার্বন নিঃসরণ বা যেগুলো এখানে বলা হয় গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাসের যে নিঃসরণ, তাদের এই অবিবেচকের মতো কাজের ফলে আজকে আমাদেরকে সেটা ফলাফলের বা মাসুল দিতে হচ্ছে। সমুদ্র উচ্চতা যদি বেড়ে যায়, তাহলে বলা হয় যে বাংলাদেশের প্রায় 1/3 হয়তো বা 100 বিলীন হয়ে যাবে। এবং ইতিমধ্যে সেটা, এবং এই বিলীন হওয়ার সবচেয়ে প্রথম এবং প্রধান ঝুঁকিতে হচ্ছে সাতক্ষীরা। এবং তার কিছু নমুনা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। স্যালানিটি বেড়ে গেছে, তারপরে সমুদ্রের পানি ভিতরে ঢুকে যাচ্ছে। ভিতরে ঢুকে গেলে কি সমস্যা হবে, আমরা এখানে অলরেডি সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটের লোকের জনগণ খাবারের পানি পায় না, খাবার কিনে খেতে হয়, পানি কিনে খেতে হয়। আরো তো কৃষি উৎপাদনের সমস্যা আছে, বিভিন্ন রকম সমস্যা আছে। এবং শুধুমাত্র এই একেবারে প্রত্যক্ষ যে সমস্যাগুলো হবে তা না, পরোক্ষ বিভিন্ন সমস্যা হবে। সুতরাং জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তনজনিত এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা আমাদের নিজেদের অস্তিত্বের প্রয়োজনে অবশ্যই আমাদেরকে ভাবতে হবে এবং এগুলো সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এখন এখানে যে কর্মসূচি, যেগুলো যদি আমি বৈশ্বিক প্রেক্ষাপট বা দেশীয় প্রেক্ষাপটে বলি, তাহলে আসলে 3টা উপায় আছে। প্রথম উপায়, আমাদের কিছু পলিসি লাগবে, নীতি, মানে কি দিক নির্দেশনা, আমাদের নিশ্চয়ই এইভাবে কাজগুলো করতে হবে। পলিসিগত দিক থেকে যদি বলা হয়, আমরা পলিসির দিক থেকে খুব ভালো অবস্থায়। বিশ্বে আমরা বেশ কিছু পলিসি প্রথম করেছি। আমাদের যেমন বাংলাদেশ বিসিসি এসএপি আছে, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি এন্ড অ্যাকশন প্ল্যান। এটা 2009-10 বছর ব্যাপী, এই 18তে শেষ হবে। আমরা পরবর্তী 10 বছরের জন্য সেটা আপডেট করছি, পরিবেশ ও বন মন্ত্রণালয় করছে, জাপান গভর্নমেন্টের সহযোগিতা, ওটার আমি মেম্বার ছিলাম। এবং আমরা যে প্ল্যানটা করেছি, এই প্ল্যানটা বিশ্বে অনেক দেশের মধ্যে থেকে খুব ভালো একটা প্ল্যান। আমরা কান্ট্রি ইনভেস্টমেন্ট প্ল্যান করেছি, গত বছর পরিবেশ ও বন মন্ত্রণালয় করেছে, ইআরডিসিও একটা কান্ট্রি প্রোগ্রাম করেছে যে কি পরিমাণ টাকা লাগবে, যে পরিমাণ টাকা, মানে কোথায় কোথায় কাজগুলো করতে হবে, কি কি কাজ করতে হবে সেটা। আর আমরা বিশ্বে আরেকটি কারণে খুব অনন্য, যে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কারও পেয়েছেন। আমরা কনসেপ্টের দিক থেকে কিন্তু বিশ্বে অনেক কিছুতেই প্রথম। সেটি হচ্ছে যে আমরা নিজের, বাংলাদেশ সরকার নিজের টাকা থেকে এই শুধুমাত্র বাইরের পৃথিবীর দিকে তাকিয়ে থেকে যে কে কখন সাহায্য করবে, তারপর আমরা কি করবো, তার জন্য কিন্তু আমরা বসে থাকি। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে আমরা বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড করেছি নিজের টাকা। এখানে প্রায় এখন 3000 কোটি টাকার মতো আছে। প্রত্যেক বছর প্রায় 200 কোটি টাকার মতো বাজেট থেকে আলাদা আলাদা করে রাখা হয়। এখন এখানে এই যে, এবং আর এর সঙ্গে আমরা আরেকটা করেছিলাম বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড। ওটাতে বাংলাদেশ সরকারও কিছু টাকা দিবে, ওয়ার্ল্ড ব্যাংক বা বাইরের তারাও কিছু টাকা দিবে। তো ওটি হয়তো এখন আর কার্যকর নাই, কিন্তু আমাদের বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড, এটা আমাদের নিজেদের টাকা এবং নিজেদের টাকা থেকে আমরা প্রজেক্টগুলো নিচ্ছি, ছোট ছোট প্রজেক্ট। এটা তাহলে একটা জিনিস যেটা আমি বলছিলাম যে পলিসি গত যে বিষয়টা, সেটা থাকতে হবে। পলিসির দিক থেকে কিন্তু আমাদের পলিসি মাশাআল্লাহ প্রত্যেক সেক্টরাল পলিসিও আছে, এবং এত ধরনের পলিসি আর কোথাও নাই। এখানে যদি বলা যায় বিশ্বের দিক থেকে ক্লাইমেট চেঞ্জের পলিসির দিক থেকে আমরা একটা, এবং এটা বাইরে সবাই স্বীকারও করে। আমি গত 3.5 বছরে অনেক জায়গায় বাইরেও গিয়েছি, এবং তারা কিন্তু এটা আমাদের এটাই অনুসরণ করে। এবং এখানে আশেপাশের দেশ নেপাল বলে, তাদের পলিসি এখন বেশ ভালো। কিন্তু অন্যান্য অনেক দেশের, এই যে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের মতো, এটা আমাজন ফান্ড হয়েছে, ইন্দোনেশিয়া তাদের একটা ফান্ড করেছে, অনেক দেশ অনেক ফান্ড করছে আমাদের হিসেবে। মূল সমস্যা যেটা হচ্ছে, সেটি হচ্ছে দ্বিতীয়,
সেটি হচ্ছে আমরা পলিসি খুব ভালো করি, ইমপ্লিমেন্টেশনে খুব ভালো করি না। ওটাতে যতটা ভালো এটাতে অথবা ততটা খারাপ। তার মানে ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট এবং আমাদের এই ইমপ্লিমেন্টেশন, এটা হচ্ছে দ্বিতীয় দিক যেটা খুব দরকার। তার মানে আমাদের প্রাতিষ্ঠানিকীকরণ করতে হবে এবং এই যে পলিসিগুলো সেটা ভালো প্রয়োগ করতে হবে, এটাতে সবচেয়ে বড় দুর্বলতা। এবং এই যে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের যে প্রজেক্টগুলো, এগুলো নিয়ে অনেক লেখালেখি হয়, আপনারা নিজেরাও করেছেন, এবং দুর্ভাগ্যজনকভাবে এগুলো খুব ভালো কাজ করে না। যেমন আমরা কনসেপ্ট দিয়েছি ভালো, এই কনসেপ্ট নিয়ে আজকে আমাজন ফান্ড, ইন্দোনেশিয়ার মতো দেশ অনেকেই কিন্তু এগুলো খুব ভালো মতো রান করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কনসেপ্টের জন্য পুরস্কারও পেয়েছে, কিন্তু আমরা আমাদের জিনিসগুলো আমরা ভালো মতো চালাতে পারছি না, কারণ আমাদের ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টটা এখনো খুব ভালো না। ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে যেটা দরকার সেটা হচ্ছে, এটা নিশ্চয়ই আমাদের যাদের প্রয়োজন সেই লেভেলে যদি আমরা কাজটা করতে পারি তাহলে কিন্তু সবচেয়ে ভালো। যাদের প্রয়োজন বলতে গেলে একেবারে সেই গ্রামের, কারণ এই ঢাকায় বসে কিংবা বিদেশে বসে ওখান থেকে তো ক্লাইমেট চেঞ্জ বোঝা যাবে। ক্লাইমেট চেঞ্জ বুঝতে হলে আমাদের সেই শ্যামনগরের প্রত্যন্ত এই যে একেবারে সুন্দরবনের পাশে কিংবা ওই যার বাড়িতে ওই সমুদ্রের পানি ঢুকে গিয়ে সে খাবার পাচ্ছে না, যার মাঠের ফসল সে আর এখন উৎপাদন করতে পারছে না, সে বোঝে ক্লাইমেট চেঞ্জ কি। আমি আপনি অনেক ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো, লিটারেচারের জিনিস বলতে পারবো, সেই বুঝতে পারবে যে বাঁধের ফলে বাঁধের ঝুঁকির মধ্যে আছে, এবং যার রাত্রে ঘুম হচ্ছে না যে বাঁধের যদি কিছু হয় তাহলে তার কি হবে, সে বুঝতে পারবে। তাহলে এখন সেই পর্যন্ত আমাদের নিয়ে যেতে হবে। আর সেই পর্যন্ত যদি নিয়ে যেতে হয়, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেই সিস্টেমটা আমাদের স্বচ্ছ না। দুর্ভাগ্যজনকভাবে আমাদের লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন যেগুলো আছে, আমাদের ইউনিয়ন পরিষদ বলেন, এটি তো সবচেয়ে একেবারে নিম্ন স্তরের, একেবারে ওই তৃণমূল পর্যায়ের সবচেয়ে প্রতিষ্ঠান, কিন্তু এই যে আমরা খুব স্বচ্ছভাবে এখনো সেই প্রজেক্ট বাস্তবায়ন কিংবা এটির যে কার্যক্ষমতা সেটি আমরা এখন করতে পারি, এটি একটি বড় ধরনের চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, আমরা যে প্রজেক্টগুলো নেই, প্রজেক্টগুলোর কাজ হয় না, এটা খুব ওপেন এখন সিক্রেট হয়ে গেছে। যা প্রজেক্ট হয়, প্রজেক্টে দেখা যায় যে এটা হয়তো বা হার্ডলি 20% বা 25% কাজ, 70 থেকে 75% কাজ হয় না, বিভিন্ন কারণে আমরা করি না, করতে পারি না, হয় না, সব ধরনের ব্যাপার। সেটা আবার প্রজেক্টগুলো দেখা যায় যে প্রজেক্টগুলো যথাযথভাবে হয় না, যেটা যেভাবে হওয়া উচিত সেটা দেখা যাচ্ছে যে অনেক সময় কাগজ কলমে প্রজেক্ট থাকে, প্রজেক্ট হয় না, প্রজেক্টটা এইভাবে হওয়া দরকার কিন্তু এমনভাবে হয়েছে সেটা দিয়ে আসলে কোনো লাভও হয় না। এবার প্রজেক্টের ত্রুটিগত সমস্যাও থাকে, এটা একটা বড় সমস্যা। আর 3 নম্বর সমস্যাটাও 2 নম্বর সমস্যার সঙ্গে জড়িত, সেটা হচ্ছে টাকা। তাহলে টাকা যেটা অর্থ লাগবে, আমি প্রথমেই বলেছি যে আমরা বিশাল পরিমাণ টাকা খরচ করি নিজেদের পকেট থেকে। নিজেদের পকেট থেকে যদি এই শুধুমাত্র এই মানে কি বলা যায় যে যুদ্ধ ব্যয় মানে ক্লাইমেট চেঞ্জের সঙ্গে যে যুদ্ধ, জলবায়ু পরিবর্তনের যুদ্ধের সঙ্গে যদি এই টাকা ব্যয় করতে থাকি তাহলে নিজের অন্যান্য কাজ করবো কখন? আমার তো হাসপাতাল দরকার, আমার তো রাস্তাঘাট দরকার, আমাদের তো শিক্ষা প্রতিষ্ঠান দরকার, তারপরে উন্নয়নের অন্যখানে টাকা লাগবে। এবং আমরা কেবলমাত্র যেটা বললাম 77 থেকে 78 টাকা যদি নিজের পকেট থেকেই লাগে তাহলে অন্যখানে তো টাকা খরচ করা যাবে না, তাহলে বাইরে থেকে টাকা আনতে হবে। এখন বাইরে থেকে টাকা আনার ক্ষেত্রে যেটা হবে সেটা হলো বাইরে থেকে এখন টাকার পরিমাণ ভালো, খারাপ না। সকালবেলায় আমাদের সঙ্গে আলাপ করছিলাম, আমরা এখন মধ্য আয়ের দেশে যাচ্ছি। আস্তে আস্তে কিন্তু আগে আমাদের কাছে মানুষ দান খয়রাত করতো বাইরের দেশে, এখন আর দান খয়রাত করবে না, সমস্ত দান খয়রাত আফ্রিকার দেশে চলে যাচ্ছে। কারণ বিদেশি যারা ডোনার ছিল তারা বলতেছে তোমাদের অবস্থা তো ভালো, মিডল ইনকাম কান্ট্রি হয়ে গেছে, তাহলে এখন ওই আফ্রিকার লোকেদের অবস্থা খারাপ, তাদেরকে গ্র্যান্ড দিবে, আমাদেরকে আর অনুদান পাবো না। আমরা আগে কিছু সস্তা টাকা পেতাম, সস্তা টাকা মানে হয়তোবা আমাদেরকে 0.5%, 0.75% বা 1% এইরকম টাকা আমাদেরকে লোন দিত, এবং এটা বেশ দীর্ঘদিন ব্যাপী, প্রায় দেখা যায় 40 বছর মেয়াদি, 30 বছর মেয়াদি। তো 30-40 বছর মেয়াদি ওই 0.75% এটা আসলে গায়ে লাগার মতো না, এটা খুব সামান্য মানে খুব সফট লোন। এখন যেহেতু তারা বলতেছে না তোমাদের অবস্থা ভালো, তাহলে তো এখন এগুলা চলবে না, তারা এগুলা দিবে না। অলরেডি আপনারা পেপার পত্রিকা দেখেন, জাপান বলতেছে, এডিবি বলেছে, ওয়ার্ল্ড ব্যাংক বলেছে, তারা এই সমস্ত টাকা দিবে। তাহলে আমার তো যদি ওই ঋণ দিতে, ঋণের উপরে ঋণ তো নিতে হবে, তাহলে লোন বন্ধ, ওই গ্র্যান্ট বন্ধ, অনুদান আর কেউ দিবে না, দান খয়রাত কেউ করবে না। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে এই যে সামান্য সুদে যে টাকা পেতাম এটাও তাহলে পাবো না। তাহলে আমার তো এত টাকা দরকার, এই টাকা তাহলে কোথায় পাবো? এখন সবাই আমার যদি এখন প্রায় 2.5%, 3% সুদে লোন দিতে হবে, তাহলে এটা কিন্তু অনেক সুদ।
দেশের প্রেক্ষাপটে, এবং দেশ তো মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার পে করতে হবে বৈদেশিক কারেন্সি, তাহলে এটা অনেক, তাহলে আমাদের সস্তা টাকা পেতে হবে। সেই সস্তা টাকা পাওয়ার জন্য এই ক্লাইমেটের এই সমস্ত জলবায়ু তহবিলগুলো ছাড়া অন্য কোথাও কিছু পাবে না। কারণ আমরা যতই মধ্যময়ের দেশে যাই, কিংবা ইনশাআল্লাহ আমরা 2041 সালের ভিতরে উন্নত দেশে উপনীত হব, কিন্তু তখনও কিন্তু আমরা জলবায়ু পরিবর্তনের এই ঝুঁকিতে থাকবো। তখনও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের দিক থেকে এরকম হয়তোবা সবচেয়ে প্রথম 10টা দেশের ঝুঁকির মধ্যেই থাকবে। তাহলে তখন আমরা তাহলে দাবি করতে পারবো যে আমাকে টাকা দাও, সস্তা টাকা দাও। সুতরাং সেই জন্য তাহলে টাকাটা পাওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের ভবিষ্যতে যে ঠিক আছে টাকা আমরা পাবো, এখন টাকা আনতে গেলে যেটা হবে, উনি শেষের অংশে কিছুটা আপনাদেরকে বলেছেন যে টাকা আনতে হলে যে দ্বিতীয় যেটা আমি বলছিলাম, তাহলে আমার একটা ভালো সিস্টেম থাকতে হবে। সিস্টেম যদি না হয়, এখন বাইরে তারা বলে ঠিক আছে আমি তোমাকে টাকা দিব, টাকা দিচ্ছি যেই কারণে টাকা তো মাঝখান থেকে হারিয়ে যাচ্ছে। 100 টাকা দিল সে, কিন্তু 100 টাকা থেকে দেখা যাচ্ছে কাজ হচ্ছে 20 টাকার, 80 টাকা হারিয়ে যাচ্ছে, তো সে টাকা দিবে না। সে তো দেখতে চায় আমি 100 টাকা দিচ্ছি, সেই 100 টাকার 100 টাকা ঠিক মতো ওই যে সবচেয়ে ঝুঁকিতে আছে, যার সবচেয়ে প্রয়োজন, প্রথমত তার কাছে গেছে এবং তার জন্য ভালো মতো খরচ করা হয়েছে। এই যেতে যেতে রাস্তাঘাটে 80 টাকা নাই হয়ে গেছে, এটা দেখলে তো টাকা দিবে। তাহলে আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে 2 নাম্বারটা হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানটা তৈরি করতে হবে, সক্ষমতাটা তৈরি করতে হবে, এবং এই প্রতিষ্ঠান বা সক্ষমতা সবচেয়ে সুন্দর মানে স্বচ্ছভাবে করতে হবে। মানে টাকা আসতেছে এটা যেমন দেখা যাবে, টাকা কোথায় যাচ্ছে সেটাও দেখা দিতে হবে, সেটার হিসাব নিকাশ করতে হবে। খালি হিসাব নিকাশ না, এটা যে আসলে এই কাজটা হয়েছে সেটাও করতে হবে, এবং কাজটা সঠিক সময়ে করতে হবে। আমাদের ক্ষেত্রে আরেকটা বড় সমস্যা হলো আমরা প্রজেক্ট নেই, প্রজেক্ট মাশাআল্লাহ নেই 1 বছরের জন্য, এটা 5 বছর ধরে চলতেই থাকে। মানে এই বাস্তবায়নের খালি সময় পাবে আর খরচও পাবে, আবার সেই প্রজেক্ট ঠিক মতো হয় না, কারণ ইমপ্লিমেন্টেশন আমাদের সমস্যা আছে। এগুলো সরকারি বেসরকারি সব পর্যায়ে এসে, সুতরাং এই জন্য এই সিস্টেমটা যদি আমরা ডেভেলপ না করতে পারি তাহলে কিন্তু সমস্যা হবে। আর আমি বিশেষভাবে এখানে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই CSRL কে। প্রথমত তারা আজকে যে প্রকাশনা, আমি প্রকাশনাটা কিছুটা দেখেছি, কারণ এই তথ্যগুলো কিন্তু লাগবে। কারণ আমাদের এখানে কেন দরকার, এই যে সিস্টেম বিল্ড আপের জন্য অবশ্যই আমাদের এখানে যে বিপন্নতা এবং ঝুঁকি, তার অবস্থাটা কি সেটা কিন্তু মুখে বললেই হবে না। এটা বললে হবে না আমার অবস্থা খুব খারাপ, ডুবে যাচ্ছে, তাহলে কাগজপত্র দেখাতে হবে, তথ্যে দেখাতে হবে যে আসলেই আমরা বিপদে আছি, আসলেই আমরা ঝুঁকিতে আছি। এটা এই তথ্যটা প্রথমে দরকার। তো সেদিক থেকে আমি অবশ্যই আজকে CSRL এবং এর সঙ্গে অন্য যারা আমাদের যারা জড়িত আছেন, আমি প্রকাশ কাউন্সিলের এই ক্লাইমেট ট্রান্সপারেন্সি মেকানিজম এটার সঙ্গে আগে জড়িত ছিলাম, সেটা সম্পর্কে তারা বেশ একটা ভালো সিস্টেম দাঁড় করানোর চেষ্টা করছে, এবং একেবারে গ্রাসরুট লেভেলে ইউনিয়ন পরিষদ সিস্টেম থেকে। তো সেদিক থেকে অবশ্যই আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই, এবং আমি আশা করি তাদের সকলের সমন্বিত প্রচেষ্টা, এই যে আমাদের যে উদ্দেশ্য ইউনিয়ন পরিষদের সক্ষমতা বাড়ানো, ইউনিয়ন পরিষদে একটা ভালো সিস্টেম তৈরি করা, যাতে এই যে সীমাবদ্ধতাগুলো এগুলো যেন আমরা কাটিয়ে উঠতে পারি, সেই লক্ষ্যে অবশ্যই আমরা কাজ করে, মানে তাদের সহযোগিতায় অবশ্যই সেরকম আমরা একটা ইতিবাচক কাজ করতে সক্ষম হব, সেই আশাবাদ অবশ্যই আমরা ব্যক্ত করছি। এবং এই ক্ষেত্রে আমি নিশ্চয়তা দিতে চাই যে সাতক্ষীরা জেলা প্রশাসনের তরফ থেকে আমরা অবশ্যই সেটি সর্বাত্মক সহযোগিতা প্রদান করব। কারণ আমাদের একটি বড় ধরনের লক্ষ্য হচ্ছে, এখানে শেষের দিকে সেটি বলা হয়েছে যে জলবায়ু ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা জেলাকে জলবায়ু সহিষ্ণু সম্ভাবনা সাতক্ষীরায় পরিণত করা। আমরা এটা চাই যে সাতক্ষীরা এখানে আমরা পাইলট করতে চাই, যাতে এটা সমগ্র বাংলাদেশে পরবর্তীকালে ছড়িয়ে পড়তে পারে। আবারও এইখানে CSRL কে তাদের এই প্রকাশনার জন্য ধন্যবাদ, এবং আমি আশা করি ভবিষ্যতে তাদের সহযোগিতায় আমরা ইউনিয়ন পরিষদে বা আমাদের এই লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন লেভেলগুলোতে তাদেরকে, তারা ইতিমধ্যে আমি আজকে সকালে শুনলাম তারা জলবায়ু বাজেট বা সেই ধরনের পরিষদ, আমি এখানে কিছু একটা রিপোর্টও দেখলাম, জলবায়ু পরিষদ যেগুলো আছে ইউনিয়ন পরিষদে তাদেরকে অ্যাক্টিভেট করছেন, তাদেরকে মানে সচেতন করছেন, এবং একই সঙ্গে সিস্টেমটা ডেভেলপ করছেন। তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আমার অন্যান্য যারা অতিথি মণ্ডলী আছেন, যারা অবশ্যই পারবো, এবং আজকে সারাদিন আমি আপনাদের সঙ্গে থাকতে পারলে ভালো হতো, তা আমি যে একটা মানে গভর্নমেন্ট বেশ কিছু কাজে প্রায় 4-5 দিনের একটা কাজ, এটা মাঝখান থেকে আসলে সময় চুরি করে নিয়ে আসে, কারণ এটা যেহেতু আমার নিজের ব্যক্তিগত একটা আগ্রহ আছে, সেই জন্য প্রাণের তাগিদেও এটা আসা, শুধুমাত্র দায়িত্বের খাতিরে আসা না। তো আমি আশা করি যে সামনে আমাদের তরফ থেকে অবশ্যই সহযোগিতা অব্যাহত থাকবে। আজকে সারাদিন আপনারা সবাই আলোচনা করে আপনাদের যে মূল্যবান মতামত, সেটি আমি আশা করি যে পরবর্তীকালে এটাও ডকুমেন্টেড হবে, এবং সেটি অবশ্যই আমরা যথেষ্ট ভ্যালু দিয়ে সেটি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো, সেই কামনা করে আজকের এই আয়োজনের জন্য এবং আমাকে এখানে সম্পৃক্ত করার জন্য আয়োজকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখানে শেষ করছি, ধন্যবাদ।